ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা তাদের খাইবার মিসাইল, যেটা এর আগে কখনো ব্যবহার করেনি, সেই খাইবার মিসাইল দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে আক্রমণ করেছে। অতর্কিত আক্রমণ তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এবং তাদের কথা অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাগ্যে কি হয়েছে আমরা জানি না। কিছু কিছু ইরানি গণমাধ্যম এরকমও অতিরিক্ত দাবি করছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সেই আক্রমণে তারা হত্যা করেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া দোয়া ভাই, দোয়া করি একটু। আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে। আর সবাই দুই হাত তুলে দোয়া করি, কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত অনেকটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনাটা বললাম, আমিও নিউজটা করছিলাম যে না, তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হইতে পারে বাইচা আছে, আবার শেষও হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে, তো সেই খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান, আর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য সামনে এসেছে। অবস্থান নিহুর এখন পর্যন্ত স্পষ্ট না। নিহু কি এই অভিযানের সময় তার কার্যালয়ে ছিল, তার বাসভবনে ছিল? তথ্যসূত্র বলছে ছিল। যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে হয়তোবা ওই পারের পথে, আর যদি না, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থাকে বা সামহাও বুঝতে পারে যে ইরানের হাতে যে মেশিনারি যা আছে এটা চাইলে যে কোনো জায়গায় ইসরায়েলের নিয়ে খেলতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতেও পারে। তবে আমরা দোয়া করি যেন ঘটনা সত্যি হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। অর্থাৎ তারা বলছে যে সুনির্দিষ্ট টার্গেট করে আমরা অভিযান চালাবো। খেয়াল আছে, আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম, না জানি কালকে, যে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। প্রতিবেদনে বলছে এই অভিযানের পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। আর এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম মন্তব্য করা হয়নি। দর্শক, তাসনিম নিউজ বলছে এই পর্যন্ত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন হয়েছে। এখন ইরানের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে তাদের মিসাইল টার্গেট করেছে, হিট করেছে, এমনকি তার যে বাসভবন সেখানেও একযোগে চালানো হয়েছে। কিছু মনে পড়তেছে না? একটু খেয়াল করেন তো। গতকালকে যখন গত পরশুদিন আমাদের সর্বোচ্চ নেতাকে শাহাদাত করানো হলো, তো এখানে একটা কৌশল অবলম্বন করা হয়েছিল। কৌশলটা কি ছিল? যে একযোগে ওনার কার্যালয়, ওনার বাসভবন বা সম্ভাব্য যেই যেই জায়গায় তিনি থাকতে পারেন, গোয়েন্দা সংস্থা, সিআইয়ের তথ্য, এই সবকিছু মিলাইয়া তারা কিন্তু একসাথে একটা সিরিজ অভিযান চালাইছিল, যেন এ থেকে যদি তিনি বিয়ে যান, বি শেষ হবে, বিয়ে থেকে সি যান, সি শেষ হবে, যেখানেই হোক কোথাও না কোথাও তো আছে। এখন এই বান্দার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গরিবদের, আমাদের নিপীড়িত মানুষদের দোয়া কবুল করে, এবং কি তাকে আল্লাহ যেন ওই পারে নিয়ে আনে। তো এখন পর্যন্ত ঘটনা নিয়ে নানান বক্তব্য আছে। ইসরায়েল মুখে কুলু পেটে রাখছে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম বলছে যে নিহু কার্যালয়ে ছিল, কেউ বলছেন বাসভবনে ছিল, কেউ বলছেন যে রেস্টে ছিল, কেউ বলছে যে বাংকারে ছিল, কেউ বলছে শেষ আলহামদুলিল্লাহ, কেউ বলছে না এখনো শিওর হওয়ার নাই, আমরা ছবি দেখি নাই। আবার এআই দিয়ে অনেক এডিট করা ছবি, ভিডিও ভাইরাল হয়ে গেছে, কিন্তু এআই দিয়ে এগুলা অরিজিনালি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিউজটা না দিচ্ছি, অথবা যারা আন্তর্জাতিক গণমাধ্যম অথেন্টিক তাদেরকে ফলো না করবেন, সো এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। বাট ঘটনা যে ঘটছে, শুকরান। ইরানের আক্রমণে বর্তমানে জাস্ট কিছুক্ষণ আগে ইরান যে আক্রমণটি করেছে, সেটাতে ইসরায়েলের বীর সেবায় ব্যাপক পরিমাণে বিস্ফোরণ ঘটেছে ইসরায়েলের বীর সেবায়। এছাড়াও আজকে সারাদিন কুয়েতে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইরান। কুয়েতে আমেরিকার দূতাবাস সকাল থেকে ইরানের আক্রমণে বিস্ফোরিত হয়েছে, এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে কোনো মানুষ যেন দূতাবাসের কাছাকাছি না ঘেরে, দূতাবাসকে যেন মানুষ বাইপাস করে যায়। দূতাবাস জ্বলছে। ইরান আক্রমণ করেছে আজকে
সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল কোম্পানি আরামকো, সেই আরামকোর একটা তেলের খনিতে, তেলের পরিশোধনাগারে আক্রমণ করেছে ইরান, এবং সেই আক্রমণের পরে সেই তেলের পরিশোধনাগার থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী, বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যদিও পরবর্তীতে সৌদি আরব বলছে যে আসলে সেখানে ইরানের ড্রোন আক্রমণ করেনি, ড্রোন আক্রমণ করতে পাঠিয়েছিল ইরান, 4টা ড্রোনকে সেখানে পাঠিয়েছিল, সেই ড্রোনগুলোকে সৌদি আরব তার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকে রাখে, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করে। তারপরে হচ্ছে আকাশ থেকে সেই ড্রোনের ধ্বংসবশের যখন ওই কি বলে রিফাইনারিতে হচ্ছে পরে, তখন বিস্ফোরণ ঘটে, এরকম কথা সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে সকালবেলা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালবেলা বলা হয়েছিল যে কুয়েতে অনেকগুলো তারা হচ্ছে কতটা সেটা নির্ধারণ করে নাই, করতে পারেনি সেই সময়, অনেকগুলো বিমান ভূপাতিত হয়েছে। এখন সকালবেলা কুয়েতে এতগুলো বিমান ভূপাতিত হওয়া, এটা নিয়ে হয়তো আরো অনেক হিসাব নিকাশ হবে, আলোচনা হবে যে আমেরিকার বিমান কুয়েতে ভূপাতিত হচ্ছে, এবং কুয়েতে এমন একটা সময় ভূপাতিত হলো যখন কুয়েতে এই খাইবার মিসাইল দিয়ে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইরান। হয়তোবা এরকমও হতে পারে যে ইরানের মিসাইলের আক্রমণে পড়েছে, অথবা ইরানের যে মিসাইলগুলো আসতেছিল সেই সময় হয়তোবা ইরানের মিসাইল মনে করে এই বিমানগুলোতে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত এনেছে এবং নিজস্ব বিমান ভূপাতিত করেছে। দুটোই হতে পারে। যেটাই হোক, এটা এই জিনিসটা নির্ধারণ করে বা এই জিনিসটা নিশ্চিত করে যে আমেরিকা এখন এই অঞ্চলে ব্যাপক পরিমাণে একটা অনিশ্চয়তা এবং যথেষ্ট পরিমাণে হচ্ছে হযবরল অবস্থার মধ্যে আছে। কেন বলছি এটা? কারণ হচ্ছে আপনি কোন সময় নিজস্ব মানে ফ্রেন্ডলি ফায়ার হয় যখন ব্যাপক পরিমাণে ভীত সন্ত্রস্ত থাকে, যে আমি জাস্ট ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, কে ওইটা হচ্ছে না দেখি এত ভয়ে থাকেন যে না দেখেই হচ্ছে আপনি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে গুলি করার চেষ্টা করেন, যে কে এটা নির্ধারণ করার আগেই সবাইকে শত্রু মনে হয়। এরকম একটা পরিস্থিতিতে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের 3 জন সৈন্য নিহত হয়েছে, কিন্তু সৈন্য নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে, এরকমটাই ধারণা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আজকে সারাদিন ধরে ইরানে রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা করেছে, এবং সেই হামলায় ইরানের সব শহরগুলো থেকেই, যে সমস্ত জায়গায় হামলা হয়েছে সব জায়গা থেকেই ব্যাপক পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু মিসাইল এবং ড্রোনকে ভূপাতিত করেছে, এরকম দাবি করা হচ্ছে। প্রায় 20 থেকে 25টি মার্কিন এবং ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু ইসরায়েলের বা আমেরিকার কোনো যুদ্ধ বিমানকে ইরানে ভূপাতিত করেছে এরকম কোনো কথা শোনা যায়নি। ওদিকে হিজবুল্লাহ ব্যাপক পরিমাণে আজকে সকাল থেকে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে, এবং তারপর থেকেই ইসরায়েল লেবাননে তার যুদ্ধ বিমান দিয়ে লেবাননের দক্ষিণাংশ এবং লেবাননের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে ওপেনলি ঘোষণা করা হয়েছে যে লেবাননের হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাসিম, তাকে ইসরায়েল হত্যা করার টার্গেটে ফেলেছে। এখন অনেকের প্রশ্ন যে এরকম ওপেনলি ঘোষণা করার দরকার কি? তারা যে টার্গেট আছে এটা তো জানি। এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল, যে আপনি আপনার শত্রুকে এবং শত্রু বাহিনীকে সরাসরি এরকম হুমকি দিয়ে তাদের মধ্যে ভয় ঢুকানো, অথবা তাদের মুভমেন্টকে হচ্ছে সংকুচিত করা, যে তারা এরপরে সবসময় ইয়ার থাকবে যে আমাকে ওপেন যেহেতু ডাইরেক্ট বলেছে সেহেতু আমার মুভমেন্টটাকে সেইভাবে হচ্ছে কম রাখা দরকার। এটা এখন ইরানের কর্মকর্তারা এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে আজকে আরেকটি তেলের জাহাজে আক্রমণ করেছে ইরান। সেই তেলের জাহাজে আক্রমণের পরে জাহাজটিতে থাকা কমপক্ষে 1 জন নাবিক মৃত্যুবরণ করেছে। এটা হরমুজ প্রণালীতে ওমানের কাছাকাছি একটা জায়গায়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সৌদি আরবে থাকা প্রিন্স সুলতান সামরিক ঘাঁটিতে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান 5টা ড্রোন দিয়ে আক্রমণ করতেছিল। সেই 5টা ড্রোনকে সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করেছে। ঊর্ধ্বতন একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে একটু আগে বলেছেন যে আমরা যে আক্রমণটি করব সেটা এখনো আসে নাই, আমরা মানে যে মরণ কামড় দেব সেটা এখনো আসে নাই। ইসরায়েল সেই মরণ কামড়টা আর কিছুদিন পরে বা আর কিছুক্ষণ পরে, মানে ফিউচারে
ইসরায়েল আমাদের সেই মরণ কামড় পাবে, কারণ হচ্ছে আমরা ইসরায়েলের আরো গভীরে এবং আরো ব্যাপক হারে আক্রমণ করব, এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ইরান আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পৃক্ত যেই সমস্ত জাহাজ আছে সেগুলোতে আমরা আক্রমণ করব, সেগুলোর চলাচল বন্ধ করে দিব। ইরানের যে সমস্ত শহরে মিসাইলগুলো নিক্ষেপ করা হচ্ছে বা যে সমস্ত শহর থেকে মিসাইলগুলো নিক্ষেপ করা হচ্ছে, সেই শহরগুলোর মধ্যে প্রায় সবগুলো শহরই। ইরানের একটা বিষয় কিন্তু এখানে আসলে আর একটু ক্লিয়ার করা দরকার, অনেকের কাছে হয়তো এটা বোঝা যাবে না। আমাদের দেশ বা অনেকগুলো দেশে তাদের সামরিক শক্তিটা হচ্ছে কেন্দ্রীভূত থাকে। যেমন ধরেন আমাদের ক্যান্টনমেন্ট হচ্ছে সবচেয়ে বড় যে সামরিক ঘাঁটি, সেটা হচ্ছে বা সামরিক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা, সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। এখন ইরানের হচ্ছে এরকম হেডকোয়ার্টার আছে বিভিন্ন জায়গায়। ইরান এটাকে ডিসেন্ট্রালাইজ করেছে, ইরান তার সামরিক শক্তিটাকে ডিসেন্ট্রালাইজ করেছে। সবগুলো শহরে তার এই ধরনের সামরিক শক্তি আছে এবং তারা ওই শহর থেকে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে কাজ করে। তো এজন্য আমেরিকা যে কথাটি বলেছে যে আইআরজিসির হেডকোয়ার্টার তারা ধ্বংস করেছে, তেহরানে আক্রমণ করে আইআরজিসির হেডকোয়ার্টার ধ্বংস করেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইআরজিসির হেডকোয়ার্টার তেহরান থেকে ধ্বংস হলেও এটা যেহেতু ডিসেন্ট্রালাইজ করা, সুতরাং অন্যান্য জায়গা থেকে আইআরজিসি তার কাজগুলো সঠিকভাবে এবং স্মুথলি পরিচালনা করতে পারবে। সৌদি আরবের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন যে এই মুহূর্তে সৌদি আরবে থাকা যে সমস্ত আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলো এখন কেবল ইসরায়েলকে রক্ষা করতেই ব্যস্ত, সৌদিকে রক্ষার জন্য সেগুলো ব্যবহার করা হচ্ছে না। সুতরাং সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো বসে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যে তারা কিভাবে নিজেদের রক্ষা করবে ইরানের এই আক্রমণের বিরুদ্ধে। আপনারা জানেন যে ইরানের আক্রমণ এখন আর এই সমস্ত দেশে শুধুমাত্র আমেরিকার সামরিক ঘাঁটিতে নেই, এর বাইরে বিভিন্ন জায়গায় ইরান এখন আক্রমণ করছে এবং ইরানের এই আক্রমণ এখন এমন একটা লেভেলে যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা যে পরিকল্পনা করে নেমেছিল যে এটা শুধুমাত্র ইরানের টার্গেট করব, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মানে মেরে ফেলবো অথবা সরিয়ে দেবো, তারপরে জাস্ট আমরা 2-4 দিনের মধ্যেই সেখান থেকে চলে আসবো, বিষয়টা এখন আর সেরকম নেই। এখন যুদ্ধটা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। যদি এরকম হয়, ইরান এখন যেভাবে আক্রমণ করছে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে, এই আক্রমণগুলো ঠেকাতে যদি আমেরিকা যথেষ্ট না হয় এবং এই দেশগুলো যদি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে আমরাও এই যুদ্ধে পুরোপুরি আমাদের সৈন্যবাহিনীকে অ্যাক্টিভ করে, আমাদের দেশের সামরিক শক্তিকে অ্যাক্টিভ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাহলে এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যই একটা বড় ধরনের যুদ্ধ না, বলা যায় এটা তখন হয়ে যাবে একটা বিশাল টাইপের বিশ্বযুদ্ধ। সেই দিকে যাচ্ছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। এই মুহূর্তে জাস্ট হচ্ছে আমরা কোনো অ্যানালাইসিসের বাইরে গিয়ে আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে তথ্য দিচ্ছি, দৈনন্দিন তথ্য, প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় যে পরিবর্তনগুলো হচ্ছে, যে আক্রমণগুলো, পাল্টা আক্রমণগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল আঘাত এনেছে, তার মধ্যে আছে দক্ষিণ ইসরায়েল, তার মধ্যে আছে তেল আবিব, তার মধ্যে আছে হচ্ছে ইসরায়েলের বীরশেবা, ইসরায়েলের রাজধানীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, যেটা এই বিমানবন্দরেও আক্রমণ হয়েছে, বিমানবন্দর জ্বলছে, জ্বলার খবর আসছে এবং ইসরায়েল পক্ষ থেকে বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত তাদের এই বিমানবন্দর বন্ধ থাকবে, হয়তো এটা আরো অনেক বেশি সময় ধরেও থাকতে পারে। সাইপ্রাস, জর্ডান ইসরায়েলকে লক্ষ্য করে বহুবার আজকে ধাপে ধাপে আক্রমণ চালিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের খাইবার মিসাইল আজকে প্রথম ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের ইরিনা বলছে যে এই 3টা মার্কিন যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে, কিন্তু কুয়েত এবং আমেরিকা বলছে যে এটা তাদের ফ্রেন্ডলি ফায়ারে হয়েছে। হ্যাঁ, ইরানের কাছে বিমান ভূপাতিত করার অনেকে বলেন যে এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এয়ার ডিফেন্স সিস্টেম না, আপনি আপনার মিসাইল দিয়েও যদি ক্ষমতা থাকে, যদি হচ্ছে আপনার সেই টেকনোলজি থাকে, আপনার মিসাইল দিয়েও আপনি বিমান ভূপাতিত করতে পারেন। খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে নেতানিয়াহুর উপরে আঘাত করা হয়েছে এবং এই আঘাতটা এসেছে জাস্ট ইসরায়েল আমেরিকা
ইরানের পুলিশ স্টেশন, ইরানের বিপ্লবী গার্ডের বিভিন্ন স্থাপনা, ইরানের হাসপাতাল এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতে যখন আক্রমণ করেছে তখনই। ইরানের খারদাদ শহরটিতে অনেক বড় বড় ভবনে ইসরায়েল আক্রমণ করেছে। এখনো পর্যন্ত আমেরিকার নির্দিষ্ট করা খবর হচ্ছে এটা, আমেরিকার নির্দিষ্ট করা খবর বলতে মানে তারা স্বীকার করেছে যে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে 6টা মার্কিন ঘাঁটি বা মার্কিন সামরিক স্থাপনা ইরানের আক্রমণে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বাহরাইনে, আপনারা জানেন যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট, যেটা পঞ্চম বহরের যে অফিস, সেটা পঞ্চম বহরের যে অধিদপ্তর সেটা। এরপরে হচ্ছে কুয়েতে 3টা আমেরিকান সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ইরাকের ইরবিলে আমেরিকার সামরিক স্থাপনায় আঘাত এনেছে এবং ব্যাপক পরিমাণে গতকাল রাতে সেই স্থাপনা জ্বলেছে। এবং আপনারা জানেন গত রাতে ইরান ঘোষণা দিয়েছিল যে তারা নরকের দরজা খুলে দেবে, এবং সেই আক্রমণটা এমনই ছিল যে আসলে নরকের দরজা খুলে দেওয়ার মতোই। সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো হচ্ছে ক্ষয়ক্ষতির হয়েছে, এটা স্বীকার করছে আমেরিকার গণমাধ্যম। তবে এই ক্ষয়ক্ষতি হয়নি বা এখনো পর্যন্ত স্বীকার করেনি এরকমও সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে। তার মধ্যে আছে কাতারের সামরিক ঘাঁটিতে আক্রমণ, তারপরে হচ্ছে জর্ডানে আক্রমণ, তারপরে হচ্ছে ওমানে আক্রমণ। এই আক্রমণগুলো ইরান করছে। এখন ইরান এই যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করছে, এই ইরানের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই ইরান আবার তার সামরিক বাহিনীকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করছে, আর আমেরিকা চেষ্টা করছে ইরানের সামরিক বাহিনীকে কিভাবে আরো বেশি দুর্বল করা যায়। সংযুক্ত আরব আমিরাত আজকে একটা জিনিস ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে গত 48 ঘন্টা অর্থাৎ এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে যে হামলা ইরান করেছে তার মধ্যে কমপক্ষে 708টি ইরানি হামলা আটকে দিয়েছে। কতগুলো আটকে দিতে পারেনি সংযুক্ত আরব আমিরাতে, আপনারা জানেন বড় বড় বিল্ডিং এর হচ্ছে যে সমস্ত আক্রমণগুলো আমরা দেখেছি, সেই সমস্ত আক্রমণগুলো ঠেকাতে পারেনি। এরকম হয়তো আক্রমণ ঠেকাতে পারেনি, তাও হয়তো 100-র উপরে হবে। তার মানে হচ্ছে প্রায় 800 থেকে 1000 মিসাইল এবং ড্রোন হামলা করেছে ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে। এর মধ্যে 550টি ছিল ড্রোন হামলা, 165টি ছিল ব্যালিস্টিক মিসাইল, আর 2টি ছিল ক্রুজ মিসাইলের হামলা। এগুলো সংযুক্ত আরব আমিরাত আটকে দিয়েছে, এটা বলেছে। আজকের সবচেয়ে বড় খবর ছিল হচ্ছে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর। যেই ভূপাতিত করুক, 3টি মার্কিন যুদ্ধবিমান, কমপক্ষে 3টি মার্কিন যুদ্ধবিমান এই যুদ্ধে এখনো পর্যন্ত ভূপাতিত হয়েছে। তবে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে পাইলটরা সেই বিমান থেকে লাফ দিতে সক্ষম হয়েছেন এবং তারা প্যারাশুট দিয়ে সঠিকভাবে নিচে নেমেছে এবং তারা হাসপাতালে আছে। তাদের অবস্থা এখনো স্টেবল, মানে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, বাঁচতেও পারে মরতে পারে, এরকম একটা অবস্থা। এর বাইরে কাতার ইরানকে হুমকি দিয়ে বলেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএনকে বলছেন যে ইরান যে আক্রমণগুলো কাতারে করেছে সেই আক্রমণের জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। এবং কাতারের কথা হচ্ছে এই মুহূর্তে আমরা ইরানের সাথে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন যে এই যুদ্ধ তিনি যেটা মনে করে শুরু করেছিলেন যে অল্প কয়েকদিন, এই যুদ্ধ আসলে অল্প কয়েকদিন চলবে না, কমপক্ষে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস চলবে, 1 মাস চালাতে হতে পারে। এটা হচ্ছে তার কথা, 1 মাস চালাতে হতে পারে এই যুদ্ধ। এটা হচ্ছে আমেরিকার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। আর ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কতদিন এই যুদ্ধ চলবে সেটা স্পষ্ট করা হয়নি। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরান যতদিন পর্যন্ত না তার স্বাধীনতার সার্বভৌমত্বকে সুউচ্চ করতে পারবে ততদিন পর্যন্ত সে এই পাল্টা আক্রমণ, তার কথা হচ্ছে এটা পাল্টা আক্রমণ সে
চালিয়ে যাবে। ইরানের রেড ক্রিসেন্ট আজকে ঘোষণা দিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে ইরান জুড়ে কমপক্ষে 555 জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় 200-র কাছাকাছি হচ্ছে শুধুমাত্র একটা গার্লস স্কুলে যে হামলা হয়েছিল সেটার। কিছু কিছু খবরে এরকমও বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে চলে যাচ্ছে মার্কিন যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো। এটা আসলে নিশ্চিত হওয়া যায়নি, কারণ হচ্ছে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত বলুন, সৌদি আরব বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, এই সমস্ত জায়গায় এই যুদ্ধ জাহাজগুলো, এই যুদ্ধ বিমানগুলো থেকে, মার্কিন যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারগুলো, ড্রোনগুলো থেকে এই দেশগুলোকে রক্ষা করার কথা, এখান থেকে ইরানে আক্রমণ করার কথা। এখন ইরানের পাল্টা আক্রমণে ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই যুদ্ধ বিমানগুলো যদি এই সমস্ত দেশ ছেড়ে যায়, তাহলে এই দেশগুলো অনেকটাই হচ্ছে অনিরাপদ হয়ে পড়বে। যদিও এখনো পর্যন্ত যতটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে আটকানোর জন্য, ইসরায়েলকে ঠেকানোর জন্য, ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকার এখানের সবগুলো ঘাঁটি সে ব্যবহার করছে। কিন্তু এই যে আরব দেশগুলো, এই আরব দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানের ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না, মানে যেভাবে ব্যবহার করা দরকার সেটা হচ্ছে না। যদি 10টা মিসাইল আসে ইসরায়েলের দিকে আর 10টা মিসাইল আসে এই 10টা আরব দেশের দিকে, দেখা যাবে যে এই 10টা মিসাইল রক্ষা করার যদি ক্ষমতা আমেরিকার থাকে, তারা পুরোটাই হচ্ছে ইসরায়েলের জন্য ব্যবহার করবে। এরকম একটা অবস্থা এটা আরব দেশগুলো সরাসরি এখন বলছে এবং সামনে নিয়ে আসছে। তার মানে হচ্ছে যে আরব দেশগুলো তাদের এই ঘাঁটিগুলো যে আমেরিকাকে দিয়ে দিয়েছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে যে এই ঘাঁটিগুলো কি আমেরিকার ঘাঁটি নাকি মার্কিন ঘাঁটি, নাকি আরব দেশগুলোর ঘাঁটি, এটা একটা প্রশ্ন। এরকম একটা বিষয় আছে, যেমন ধরেন আপনার দেশের ঘাঁটি আপনার নিয়ন্ত্রণে, সেখানে অন্য দেশ থেকে বা আপনার বন্ধু দেশ থেকে এসে সামরিক বাহিনী থাকে, অথবা বন্ধু দেশের সামরিক বাহিনীকে আপনি এই ঘাঁটি একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দিচ্ছেন আপনার পার্লামেন্টের সিদ্ধান্তের মাধ্যমে। যেমন আপনার পার্লামেন্ট সিদ্ধান্ত নিল যে আগামী 1 বছর আমাদের এই ঘাঁটিটা অমুকে ব্যবহার করতে পারবে, ভাড়া দিচ্ছেন অথবা বিনা টাকায় আপনি ব্যবহার করার সুযোগ দিচ্ছেন, কিন্তু কন্ট্রোল আপনার কাছে। আরেকটা হচ্ছে যে আপনি জায়গা দিয়ে দিচ্ছেন ওই দেশকে, যে ভাই তুমি এখানে হচ্ছে এই জায়গাটা তোমার, তুমি এখানে তোমার মতো করে ঘাঁটি গড়ো, ঘাঁটি বানাও, কি কি বানাবা, কি কি রাখবা, কি কি না রাখবা তুমি সিদ্ধান্ত নাও, এবং এটা পুরোপুরি তুমিই চালাও। দুটো কিন্তু ভিন্ন। একটা হচ্ছে আপনি আপনার একটা বাসা ভাড়া দিচ্ছেন কোনো একটা দেশের এম্বাসি, সেই বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতেছে 2 পরে সে অন্য বাসা ভাড়া নেবে। আরেকটা হচ্ছে আপনি জায়গা ছেড়ে দিচ্ছেন, সেই জায়গায় এম্বাসির বিল্ডিং বানাচ্ছে এবং বিল্ডিং নিজের মতো করে বানাচ্ছে, নিজের দেশ থেকে টেকনোলজি এবং ইঞ্জিনিয়ার নিয়ে এসে বানাচ্ছে, তার বিল্ডিং এর যে হচ্ছে সিকিউরিটি সিস্টেম নিজের মতো করে বানাচ্ছে এবং সেটা তার ভবন। ঠিক এই মধ্যপ্রাচ্যে যেই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে, সব দেশের ঘাঁটিগুলো হচ্ছে ওই দেশের ঘাঁটি। ওই দেশকে এই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে ঘাঁটি গড়ার জন্য। তারা নিজেরা ঘাঁটি বানিয়ে সেই ঘাঁটি থেকে তাদের যাওয়া আসার যাতায়াতের যে সমস্ত রাস্তাঘাট পথ সব বানিয়ে তারা নিজেদের মতো করে সেটা করেছে। এগুলো হচ্ছে সেই রকম ঘাঁটি। তো সেই ঘাঁটি যদি তারা ছেড়ে চলে যায়, তাহলে এই ঘাঁটিগুলো তাদেরকে দেয়ার যে উদ্দেশ্য মূলত, যে এরা এখানে থাকবে, এদের নিজেদের নিরাপত্তা এবং আমার নিরাপত্তা নিশ্চিত করবে, সেটা কিন্তু তারা করতেছে না। এরকম একটা ব্যাপার যদি এই খবর নিশ্চিত হওয়া যায়। আর ইসরায়েলের পক্ষ থেকে আরো একটা কথা বলা হয়েছে যে লেবাননকে সে, ইসরায়েলের জন্য লেবানন হচ্ছে সহজ লোকমা, যে গিলে খাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। যে কারণে ইসরায়েল তার এই ইরানের উপরে আক্রোশকে করার জন্য, প্রতিফলিত করার জন্য, ইরানের এই আক্রোশকে সে মানে শাস্তি দেওয়ার জন্য লেবাননে স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, এরকমটি বলছে ইসরায়েলের গণমাধ্যম, যে লেবাননে দরকার হলে আমরা স্থল হামলা চালাবো, লেবাননের অনেক অংশ আমরা দখল করে নেব। কারণ ইসরায়েল সবসময় এই ধরনের যুদ্ধগুলোতে সে জায়গা দখলের দিকে তাকায়। আমেরিকা বা অন্যান্য দেশ হয়তো দেখা গেল এখানে তাকাচ্ছে যে ইরানে একটা রেজিম চেঞ্জ, কিন্তু ইসরায়েলের কথা হচ্ছে যে এই সুযোগে আমি কতখানি আবার লেবাননের জায়গা দখল করতে পারি। সুতরাং এটা সে করতে চাইবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলায় যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপের বড় বড় দেশগুলোর মধ্যে একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে ফ্রান্স, আর একটা হচ্ছে ব্রিটেন বলছে যে গ্রিক সাইপ্রাসে থাকা তার সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে ইরান। সুতরাং তার এই সামরিক ঘাঁটিতে ইরানের এই আক্রমণের বিরুদ্ধে এখন আমেরিকা আর ইসরায়েলের জোটে তার যোগ দেওয়ার সময় এসেছে, এটা ব্রিটেন বলছে। তবে
ব্রিটেন আর জার্মানি যতটা না হচ্ছে এই জোটে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার চেয়ে কিছুটা স্লো গতিতে আগাচ্ছে ফ্রান্স। ফ্রান্সের কথা হচ্ছে, আমি এই জোটে যোগ দিতে পারি যদি এই জোটের আক্রমণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়ে আসে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাশ হওয়ার সম্ভাবনা কম, কারণ রাশিয়া এবং চীন সেখান থেকে ঠেকিয়ে দিবে, যে কারণে ট্রাম্প এটাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেয়ার কোনো সম্ভাবনা আমার কাছে মনে হয় না। এখন ইরানের জেনারেল মজিদ ইবনে আল রেজা, তাকে হচ্ছে ইরানের অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দিয়েছে কে? ইরানের প্রেসিডেন্ট। এখন এই যে ইরানে আক্রমণ এবং ইসরায়েলে আক্রমণ, এই ইরান এবং ইসরায়েলের আক্রমণের পর বন্ধুদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে কিনা, এটা একটা প্রশ্ন। বন্ধুদের মধ্যে বলতে মিত্রদের মধ্যে, যেমন ধরুন এই অঞ্চলে ইরান এখন আমেরিকার মিত্র সবগুলো আরব দেশ ইরানের বিরুদ্ধে গিয়ে তারা স্পষ্টই ইরানের বিরুদ্ধে কথা বলেছে। এখন এই ইরান যদি তার আক্রমণ আরো তীব্র করে এবং সেই আক্রমণে যদি দিশেহারা হয়ে যায়, এরা দিশেহারা বলতে আপনার সামনে তো আর দেখাবে না, কিন্তু যদি সত্যি সত্যি তারা ভিতরে ভিতরে দিশেহারা হয়ে যায়, তখন যেটা হবে সেটা হচ্ছে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, এবং সেই ক্ষেত্রে ইসরায়েল যেটা করবে সেটা হচ্ছে আমেরিকার সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে সবার আগে। তখন অনেকটাই নিরাপত্তাহীন হয়ে পড়বে আরব দেশগুলো। সেই পরিস্থিতি যদি হয়, তাহলে এই আরব দেশগুলোর সাথে আমেরিকা ইসরায়েলের যে মিত্রতা আছে সেটাই ভাটা পড়বে কিনা, বা সেটাই কোনো সংঘাত বাঁধবে কিনা, এটাও একটা প্রশ্ন। জাস্ট হচ্ছে সাইডে রেখে দিচ্ছি যে এটাও একটা প্রশ্ন। যেমন ধরুন আমেরিকা ব্রিটেনের সাথে এটা নিয়ে কিন্তু একটু মনোমালিন্য আছে, অলরেডি শুরু হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমেরিকা যদি এই ভারত মহাসাগরে ব্রিটেনের যে একটা ঘাঁটি আছে, দিয়েগো গার্সিয়া, এই দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিকে গত কিছুদিন ধরে আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি ব্রিটেন। কারণ হচ্ছে এটা নিয়ে মৌরিতানিয়ার সাথে তার বিভিন্ন ধরনের হিসাব নিকাশ আছে ব্রিটেনের। এখন এই যে ব্যবহার করতে দেয়নি, সেখান থেকে বোমারু বিমানগুলো উড়িয়ে নিয়ে আসতে পারেনি, তারপরে হচ্ছে বিমান এই মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশের ঘাঁটি থেকে তারা আক্রমণ করতে হয়েছে, যে কারণে এই সমস্ত দেশের এই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সামরিক বাহিনী আক্রান্ত হয়েছে, মার্কিন সেনা নিহত হয়েছে। এটা নিয়ে ট্রাম্প ব্যাপক পরিমাণে হচ্ছে মনক্ষুণ্ণ, এবং ট্রাম্প ডেইলি টেলিগ্রাফকে বলছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে এই যে এই ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, এটা নিয়ে কিন্তু আসলে আমি অনেক বেশি হতাশ এবং অনেক বেশি মনক্ষুণ্ণ, কারণ সে এটা না দেওয়ার কারণে আমার এই আক্রমণের পরিকল্পনাটা পুরোপুরি নতুন করে সাজানো হয়েছে। এখন এই আক্রমণের পরিকল্পনা নিয়ে মার্কিন গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর প্রকাশ করছে। তাদের মধ্যে একটা খবর হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনেইকে যে হত্যা করেছে, সেই হত্যার সময়ে বা সেই হত্যার জন্য মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা বাহিনী কিভাবে কাজ করছে এটা নিয়ে। সেখানে বলা হচ্ছে যে গত বছর ডিসেম্বরে, অর্থাৎ আজ থেকে প্রায় 3-4 মাস আগে, মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে ওয়াশিংটনে গিয়েছিলেন, হোয়াইট হাউসে দেখা করেছিলেন, সেইখানেই মূলত তারা সিদ্ধান্ত নেন যে ইরানের উপরে একটা আক্রমণ করতে হবে, এবং সেই আক্রমণে খামেনেইকে আমরা হত্যা করব। সেটা নাকি সেইখানেই সিদ্ধান্ত হয়, এবং সেই সিদ্ধান্তের পর থেকে তারা দুই দেশের গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয় যে তোমরা এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণ করো। তারপর থেকে দুই দেশের গোয়েন্দা সংস্থা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করে। তারা দেখতে পায় যে দিনের বেলা তারা মোটামুটি ওপেনলি বৈঠক করে, কিন্তু রাতের বেলা তারা নিরাপদ জায়গায় চলে যায়। কারণ তাদের ধারণা, অর্থাৎ ইরানের কর্মকর্তাদের ধারণা, যে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাবে রাতে, কারণ এর আগে সবগুলো হামলাই রাতে চালিয়েছিল, যে কারণে তারা দিনের বেলা মোটামুটি ওপেনলি এক জায়গায় না আসলেও অন্তত ওপেনলি ঘোরাফেরা করে। এরপরে এরকম ভাবে তাদের টার্গেটে থাকে যে কে কোথায় বসে, কখন বসে, তাদের রুটিনগুলো কি, ডেইলি রুটিনগুলো তারা হচ্ছে ফলো করার চেষ্টা করে। এরপরে তারা যখন জানতে পায়
গত শনিবারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দিনের বেলা সকালবেলা হচ্ছে বৈঠক করবে, বৈঠকের স্থান নির্ধারিত হয় এবং সেই বৈঠকের স্থান আর বৈঠকে কারা থাকবে এটা যখন তারা নির্ধারণ মানে স্পষ্ট জেনে যায় এবং নিশ্চিত করে, তখনই দিনের বেলা আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা হচ্ছে আমাদের মোক্ষম সুযোগ, রাতের জন্য আর অপেক্ষা করার দরকার নাই, দিনের বেলায় আমরা আক্রমণ করি। এটা হচ্ছে আমেরিকার গণমাধ্যমে দেয়া এই ধরনের তথ্য যে তারা এইভাবেই গোয়েন্দাগিরি করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে তারপরে আক্রমণ চালিয়েছে। এখন ট্রাম্প আবারও বলছে যে ইরান তার সাথে হচ্ছে একটা আলোচনায় বসতে চায়, তার সাথে একটা সমঝোতায় আসতে চায়। এই মুহূর্তে ট্রাম্প ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে সে বিবৃতি দিচ্ছে, মানে এখানে টেলিগ্রাফের সেই খবরটা প্রকাশ হচ্ছে যে টেলিগ্রাফ বলছে যে ট্রাম্প হচ্ছে ইরান ট্রাম্পের সাথে একটা আলোচনায় বসতে চাচ্ছিল। ট্রাম্প বলেছে যে এটা তোমাদের আরো আগেই যেতে হবে, আরো আগেই করা উচিত ছিল, এখন আর সময় নেই। অথচ গতকাল ট্রাম্প বলছে যে হ্যাঁ আমি আলোচনার জন্য প্রস্তুত, আমি আলোচনায় বসবো, আলোচনা করব, এরকম কিছু কথা বলেছিল। এখন ট্রাম্পের সেই কথার পরে আজকে ইরান সরাসরি বলছে যে আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা আমাদের নাই। গ্রিস এই যুদ্ধে এতদিন পর্যন্ত গ্রিসের নাম আসে নাই। গ্রিস এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিভাবে? গ্রিস বলছে যে সে গ্রিক সাইপ্রাসে 2টা F-16 যুদ্ধ বিমান এবং কয়েকটা সামরিক জাহাজ, যুদ্ধ জাহাজ সাইপ্রাসে পাঠাবে সাইপ্রাসকে রক্ষা করতে। ব্রিটেনও ঘোষণা দিয়েছে যে সাইপ্রাসকে রক্ষা করতে সাইপ্রাসে আরো কিছু যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ পাঠাবে। কেন? কারণ হচ্ছে ইরানের ড্রোন সাইপ্রাসে আক্রমণ করছে। ইরানের ড্রোন কোত্থেকে আসে? ইরান থেকে সাইপ্রাসে আসতে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সেই কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে সাইপ্রাসে থাকা ব্রিটিশ ঘাঁটিতে 2টা ড্রোন গতকালকে আঘাত হেনেছে। সুতরাং এই ড্রোনের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন সাইপ্রাস বলছে ব্রিটিশ এবং গ্রিসের কাছে আমাকে তুমি সাপোর্ট দাও, সাহায্য করো। এগুলোই মূলত আমাদের আজকের প্রধান খবর। এর বাইরে আরো অনেক ধরনের খবর আছে, আরো অনেক খবর আছে। আসলে কতটা বলবো, কোনটা মানে করব, কি বলে, কোনটা রেখে কোনটা বলবো। একটা খবর ছিল যে তুরস্কের এই ইনজিরলিক সামরিক ঘাঁটিতে ইরান হামলা করেছে, সেটা নিয়ে একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা বিভিন্নভাবে প্রচুর শেয়ার হয়েছে, কিন্তু সেই খবরটা সঠিক না। কারণ হচ্ছে তুরস্কের ইনজিরলিকে কোনো ধরনের হামলা ইরান করেনি এবং তুরস্কের ইনজিরলিক থেকে ইরানের উপরে কোনো ধরনের হামলা পরিচালনা করা হয়নি। ইনজিরলিক ঘাঁটিটি আমেরিকার কোনো ঘাঁটি না, এটা হচ্ছে তুরস্কের ঘাঁটি। তবে সেখানে ন্যাটোর সদস্যরা বা ন্যাটোর সৈন্যরা আছে। সুতরাং এখানে ইরান হামলা চালায় নাই। সৌদি আরবের তেলের উপরে হামলা চালানো এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, এই সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি বর্তমানে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের দাম প্রায় 20 থেকে 30%, একদিনে 20 থেকে 30% আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের দাম বেড়েছে। বিশেষ করে ইউরোপের বাজারে তেল গ্যাসের দাম হু হু করে বাড়ছে। ইউরোপের বাজারে সারা বিশ্বেই শেয়ার মার্কেটে ধস নেমেছে, সারা বিশ্বে শেয়ার মার্কেটে ধস নেমেছে। স্বর্ণের দাম বেড়েছে, ডলারের দাম কমছে। তেলের দাম ব্রেন্ট পেট্রোলের দাম 80-র কাছাকাছি। এটা হয়তো এভাবে চলতে থাকলে আরো বেশি বাড়তে পারে। এখন আপনাদের কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব। যে একজন প্রশ্ন করেছেন যে মোহাম্মদ বিন সালমান কি ট্রাম্পকে এই আক্রমণের জন্য আহ্বান জানিয়েছিলেন? বলা হচ্ছে যে হ্যাঁ, এই আক্রমণের জন্য তিনি ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন। এতগুলো দেশে হামলা না ছিলে ইরানের উচিত আমেরিকার বা আব্রাহাম লিঙ্কনের যে যুদ্ধ বিমান থাকে সেগুলো কি ভিতরে থাকে নাকি বাইরে? সেগুলো ভিতরে থাকে না, সেগুলো বাইরেই থাকে। তবে আব্রাহাম লিঙ্কনে যে আক্রমণ করেছিল ইরান, সেই আক্রমণে সেই যুদ্ধ জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার
বাংকার বাস্টার ব্যবহারের সম্ভাবনা কি আছে? ট্যাকটিক্যাল হোক আর যাই হোক, নিউক্লিয়ার যদি ব্যবহার হয় তাহলে তো পুরোটাই নিউক্লিয়ার। এখন এই ধরনের বাংকার বাস্টার ব্যবহারের সম্ভাবনা আমার কাছে মনে হয় নাই। যেহেতু মিডল ইস্টের মোটামুটি আমেরিকার সব ঘাঁটিতে এবং ইসরায়েলের ঘাঁটিতেও মিসাইল মারা যায়, তাহলে আমেরিকা ইসরায়েল কোথা থেকে জেট বিমান, রিফুয়েলিং বিমান উড়িয়ে ইরানে আক্রমণ করে? দেখুন, এই ঘাঁটিতে মিসাইল মারা মানেই হচ্ছে যে এই ঘাঁটিগুলোর কোনোটাই ব্যবহার করতে পারছে না, বিষয়টা সেরকম না। ঘাঁটিগুলোতে মিসাইল মারছে এবং মিসাইল মারার কারণে এই ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, তাও না। এই ঘাঁটিগুলোর রানওয়েগুলো চলছে না, তাও না। সুতরাং এই ঘাঁটিগুলো এখনো পর্যন্ত ব্যবহার করতে পারছে। আপনার কি মনে হয় চীন রাশিয়া তাদের অস্তিত্ব রক্ষার ভয়ে ইরানের সাথে যুক্ত হচ্ছে না? দেখেন, চীন এবং রাশিয়া আসলে তারা নিজেরা নিজেদের মতো করে দুটো যুদ্ধে জড়িত আছে। রাশিয়া জড়িত আছে হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধে, ইউক্রেন বলতে এখানে ইউরোপের সাথে এবং আমেরিকার সাথে যুদ্ধে জড়িত আছে, সেখানে কোনো সমাধান হয়নি। চীন ওদিকে জড়িত আছে, মোটামুটি বলা যায় যে প্রস্তুতি নিচ্ছে চীন তাইওয়ানের সাথে একটা যুদ্ধে জড়ানোর। চীনের সব সামরিক ইন্টেনশন এবং সব সামরিক প্রস্তুতি মূলত তাইওয়ানকে নিয়ে। সুতরাং এই মুহূর্তে চীন এবং ইসরায়েল ইরানের পাশে সরাসরি সামরিক শক্তি নিয়ে দাঁড়াবে না। চীন দেশের যে প্রতিক্রিয়া দেখলাম তাতে মনে হয় না কোনো মুসলিম দেশ শক্তিশালী হোক, সবাই স্বার্থে ব্যবহার করে। সত্যি কিনা বলবেন প্লিজ? এটা স্বাভাবিক, এটা আমি সবসময় বলেছি যে সবাই নিজের স্বার্থে ব্যবহার করবে। কোনো মুসলিম দেশ শুধুমাত্র মুসলিম দেশ হওয়ার জন্য শক্তিশালী হোক এটা কেউই চাইবে না। আপনি যদি তার সাথে বন্ধুত্ব করেন, এগুলো নিয়ে আলোচনা করেছি, এটা নিয়ে নতুন করে আর আলোচনা করতে চাই না। ওমান আরব আমিরাত থেকে আমেরিকান বিমান সরিয়ে নেওয়ার ব্যাপারে বলেন, এটার ব্যাপারে মোটামুটি বলেছি যে কিছু বিমান সরিয়ে নেওয়ার খবর এসেছে, এটা আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে যদি এই বিমানগুলো সেখান থেকে সরিয়ে নেয়, কিছু কিছু বিমান হয়তো ঘাঁটি থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারে, যে স্বাভাবিক যে ঘাঁটিগুলোতে তারা ব্যবহার করে সেখান থেকে যদি সেরকম ভাবে সরিয়ে নেয় তাহলে সেটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর যদি একেবারে আমেরিকায় উড়িয়ে নেয় তাহলে তো বলা যাবে আমেরিকা পালিয়ে যাচ্ছে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা নাই। তুরস্কে আমেরিকার ঘাঁটিতে ইরান হামলা করলো না কেন? কারণ হচ্ছে তুরস্কের আমেরিকার ঘাঁটি নাই, তুরস্কের ঘাঁটি এটা ন্যাটোর ঘাঁটি এবং এই ন্যাটোর ঘাঁটি থেকে ইরানের উপরে কোনো ধরনের আক্রমণ করা হয় নাই।